ডনবাসে রাশিয়ার কাছে পরাজিত হলে ইউক্রেন আর কি হারাবে? ডনবাস অঞ্চল নিয়ে রাশিয়া ইউক্রেনের মাঝে কিসের জন্য এত লড়াই? এই অঞ্চলটি কি শুধুই খনিজ পদার্থে সমৃদ্ধ, নাকি এর পেছনে লুকিয়ে আছে ইউক্রেনের বিশাল সামরিক গোপন রহস্য? ডনবাস থেকে ইউক্রেন সামরিক বাহিনী প্রত্যাহার না করলে অঞ্চলটিকে জোরপূর্বক দখলের হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন পরিস্থিতিতে কি করবে এখন ইউক্রেন? প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলকে নিজেদের নিয়ন্ত্রণে নেবার চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া। কিন্তু ইউক্রেনের বিরুদ্ধে তো রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু করল। তাহলে কেন পশ্চিমা বিশ্লেষকরা বলছেন যে এক দশকেরও বেশি সময় থেকে ডনবাস অঞ্চল দখলের চেষ্টা করছে রাশিয়া? রাশিয়া মূলত ২০১৪ সাল থেকেই ডনবাস অঞ্চলে আক্রমণ চালিয়ে আসছে, আর এই কারণেই ২০২২ সালে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার শুরু করা সামরিক অভিযানকে পূর্ণমাত্রার যুদ্ধ বলছেন পশ্চিমা সমরবিদরা। তবে চলমান যুদ্ধে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এই অঞ্চলটির ৮৫% এখন রাশিয়ার সামরিক বাহিনীর দখলে। যুক্তরাষ্ট্রের সাথে চলমান শান্তি আলোচনার মাঝে ইউক্রেনের উদ্দেশ্যে কয়েকটি শর্ত ছুড়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন, যার মাঝে রয়েছে নির্দিষ্ট কিছু ইউক্রেনীয় অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার বিষয়টিও। আর ডনবাস অঞ্চলটিও পুতিনের সেই সমঝোতার শর্তে রয়েছে। কিন্তু শান্তি চুক্তির বিনিময়ে রাশিয়ার কাছে কোনো ধরনের ভূখণ্ড ছেড়ে দিতে অস্বীকৃতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রশ্ন হলো, ডনবাস অঞ্চল দখলে নিতে কেন এত আগ্রহী রাশিয়া? এই অঞ্চলটি ইউক্রেনের শিল্প ও কয়লা খনির কেন্দ্রস্থল হিসেবে সর্বাধিক পরিচিত, যা দেশটির ভারী শিল্পের প্রতীক। আধুনিক ইউক্রেনের ইতিহাসে বেশিরভাগ সময় জুড়ে ডনবাস ছিল অর্থনৈতিক চালিকা শক্তি। দোনেৎস্ক ও লুহান্স্ক অঞ্চলকে নিয়ে গঠিত ডনবাস ধাতুবিদ্যা, কয়লা এবং রাসায়নিক কারখানায় সমৃদ্ধ ছিল। এখান থেকেই বিশ্বব্যাপী শিল্পের কাঁচামাল রপ্তানি করত ইউক্রেন। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেনের সংবাদ মাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চের এক তথ্য বলছে ২০১৪ সালের আগে ইউক্রেনের জিডিপির প্রায় ১৫.৭% ডনবাস অঞ্চলের অর্থনীতি থেকে আসত। তবে রাশিয়ার আক্রমণ সব সমীকরণ বদলে দিয়েছে। ফলে ইউক্রেনের আন্তর্জাতিক রপ্তানি এবং বিদেশি বিনিয়োগ কয়েক গুণ হ্রাস পেয়েছে। ডনবাস অঞ্চলের বেশিরভাগ বাসিন্দা রুশ ভাষায় কথা বলেন, আর রাশিয়া দীর্ঘদিন ধরেই তার আগ্রাসনকে ন্যায্যতা দিতে ভাষাগত সম্পর্ককে কাজে লাগিয়ে আসছে বলে অভিযোগ ইউক্রেনের। অঞ্চলটির ৮২% রুশভাষী মানুষ রাশিয়ার সম্পর্ককে নেতিবাচকভাবেই বিবেচনা করে। তাহলে পুতিনের আসল উদ্দেশ্যটা কি? ইউক্রেনের সামরিক বলয়ের দুর্গ বলে পরিচিত ডনবাস অঞ্চল ২০২৩ সালের পর এক শক্তিশালী প্রতিরক্ষা বলয় এই অঞ্চলটিতে তৈরি করেছে জেলেনস্কির বাহিনী, আর এটিকে ভেদ করতে অঞ্চলটিতে আক্রমণ জোরদার করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এতে সফল হলে ইউক্রেনের নিরাপত্তা বলয়ে চরম আঘাত আসবে বলে ধারণা সমরবিদদের। ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা থেমে গেছে শান্তি আলোচনা। কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে চলতে থাকা ৩ দিন ব্যাপী শান্তি আলোচনা। এদিকে আলোচনার শেষ দিন ৬ ডিসেম্বর ইউক্রেনের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আকাশপথে বেশ বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, ফ্লোরিডায় গত শনিবার আলোচনার দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন তার সঙ্গে টেলিফোনে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের গঠনমূলক কথা হয়েছে। তবে দুই পক্ষই একটি বিষয়ে একমত, সত্যিকারের শান্তি প্রতিষ্ঠায় অর্থপূর্ণ অগ্রগতির জন্য মস্কোর ইচ্ছার ওপর পুরো বিষয়টি নির্ভর করছে।
আলোচনায় কূটনৈতিক তৎপরতার পাশাপাশি যুদ্ধক্ষেত্রের বাস্তবতা তুলে ধরা হয়, যেখানে দেখা যাচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চল জুড়ে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। গত শুক্রবার ভোররাত থেকে ইউক্রেনে নতুন করে ব্যাপক আক্রমণ শুরু করে রাশিয়া। এই হামলায় রাশিয়া 653টি ড্রোন ও 51টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ সামরিক বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে। হামলায় মোট 29টি এলাকায় আঘাত হানা হয় বলে নিশ্চিত করেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো। তিনি জানান এতে কমপক্ষে 8 জন আহত হয়েছে। হামলায় জাপোরিজিয়া পারমাণবিক ক্ষেত্রের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেখানকার রিঅ্যাক্টরের নিরাপত্তা নিয়ে তৈরি হয় শঙ্কা। এই পারমাণবিক অবকাঠামোর বন্ধ হয়ে যাওয়া 6টি রিঅ্যাক্টরকে ঠান্ডা রাখতে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন সর্বশেষ হামলায় জ্বালানি অবকাঠামোতে প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া রাজধানী কিয়েভের কাছে একটি রেল স্টেশন ধ্বংস করে দেওয়া হয়। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে তারা 585 ড্রোন ও 30টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। মস্কো অবশ্য জানিয়েছে হামলায় কেবল ইউক্রেনের সামরিক বাণিজ্য কমপ্লেক্স ও সেগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা জ্বালানি অবকাঠামোতে লক্ষ্যবস্তু করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রগতির কারণে এখন কূটনৈতিক প্রচেষ্টার উপর জোর দেওয়া হচ্ছে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায়। কেবল নভেম্বর মাসে রাশিয়ার সৈন্য ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের লজিস্টিক হাব হিসেবে পরিচিত পোক্রোভস্কের 505 বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে। এই ভূখণ্ড দখলের পরিমাণ অক্টোবরের প্রায় দ্বিগুণ। কে সত্যিই জিতছে এই যুদ্ধ, রাশিয়া নাকি ইউক্রেন? অথবা আমরা এমন এক ধূসর অবস্থার সাক্ষী যেখানে জয় বা পরাজয় বোঝা দেয়? রাশিয়ার সামরিক অগ্রগতি কি এমন শক্তিশালী যে ইউক্রেনকে ছাপিয়ে যাচ্ছে? অথবা অস্ত্র ঘাটতি ও সীমিত রিসোর্সের কারণে ইউক্রেনের প্রতিরোধ কমে যাচ্ছে? এই সংঘাত কি শুধু দুই দেশের মধ্যে নাকি পুরো ন্যাটো ও মার্কিন রাজনৈতিক দৃশ্যপটকেও আলাদা করে দিয়েছে? সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার কৌশলগত অবস্থানের চোখে পড়ার মতো। উত্তর পূর্ব ইউক্রেন থেকে দক্ষিণের কৌশলগত শহর পর্যন্ত রাশিয়ার সৈন্য এবং যুদ্ধের কৌশল ক্রমাগত পাল্টেছে। ড্রোন ও রিমোট সেন্সর প্রযুক্তির ব্যবহার যেন এক নতুন যুদ্ধের রূপরেখা তৈরি করছে। কিন্তু প্রশ্ন একটাই, এই অগ্রগতি কি শেষ পর্যন্ত স্থায়ী হতে পারবে নাকি এটা কেবল নির্দিষ্ট কোনো সময়সীমার জন্য? আর ইউক্রেনের অবস্থা? আন্তর্জাতিক সাহায্যের স্বল্পতা, বিশেষ করে ভারী অস্ত্র ও লং রেঞ্জ সিস্টেমের সীমাবদ্ধতা চাপ তৈরি করছে। কিন্তু এখানেই তাদের কৌশল, চতুর ছোট স্কোয়াড অপারেশন এবং স্বল্প ব্যয়ের ড্রোন স্ট্র্যাটেজি, যা কখনো কখনো রাশিয়ার প্রায়শই শক্তিশালী ফ্রন্ট লাইনের ওপর আঘাত হানতে সক্ষম। এতে প্রশ্ন জন্মায়, শক্তি সবসময়ই জয় নিশ্চিত করে নাকি কৌশল ও চতুরতা আরও গুরুত্বপূর্ণ? এই যুদ্ধ শুধু ইউক্রেনের সীমান্তেই সীমাবদ্ধ নয়। ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে ইতোমধ্যেই ফাটল দেখা দিয়েছে। কেউ সমর্থন বাড়াচ্ছে, কেউ দ্বিধার মধ্যে। আর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন এই সহায়তাকে অস্থির করে তুলেছে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এখন দেখা যাচ্ছে যে ড্রোন যুদ্ধের আধিপত্য নতুন একটি অধ্যায়ে প্রবেশ করেছে। ছোট স্বল্প ব্যয়ের ড্রোনের মাধ্যমে আকাশে প্রায় সবকিছুর নজর রাখা সম্ভব। রাশিয়া তাদের শক্তি দেখাচ্ছে, কিন্তু ইউক্রেনও অবাক করার মতো কৌশল চালাচ্ছে। কেন এই ছোট যন্ত্রগুলো এত বড় প্রভাব ফেলতে পারছে? এখানেই বোঝা যায় আধুনিক যুদ্ধ শুধু সৈন্যের সংখ্যা বা ট্যাঙ্কের শক্তি নিয়ে হয় না, তথ্য, প্রযুক্তি এবং কৌশলই এনে দিতে পারে সাফল্যের চাবিকাঠি। তাহলে কে জিতছে? রাশিয়ার প্রচন্ড আগ্রাসন কি চূড়ান্ত সুবিধা এনে দিচ্ছে, আর ইউক্রেন তাদের অবস্থায় বাকি? এই সংঘাতের উত্তর হয়তো একেবারে স্পষ্ট নয়, কিন্তু একটি বিষয় নিশ্চিত, এই যুদ্ধ দেখাচ্ছে নতুন যুগের যুদ্ধ মানে কৌশল, প্রযুক্তি এবং আন্তর্জাতিক রাজনীতির এক জটিল সমীকরণ, যেখানে কে যে কখনকার পক্ষে তা বোঝা মুশকিল। কতদিন চলবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ? কবে আসবে শান্তি? আর কার উপর নির্ভর করছে সবকিছু? এই প্রশ্নগুলোর উত্তর আজও অজানা, কিন্তু একটা বিষয় স্পষ্ট, যুদ্ধে ন্যায় এবং স্থায়ী শান্তি নির্ভর করছে শুধু এক দেশের সিদ্ধান্তের উপর, আর সেই দেশটি হলো রাশিয়া।
সম্প্রতি মিয়ামিতে বৈঠকে বসেছিল যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের প্রতিনিধি দল। আলোচনার মূল বিষয় একটি স্থায়ী শান্তি চুক্তি, কিন্তু শর্তটা স্পষ্টভাবে স্থির করা হলো কোনো প্রকৃত অগ্রগতি সম্ভব হবে না যদি রাশিয়া দীর্ঘমেয়াদী শান্তির জন্য সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ না হয়। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। ইউক্রেনের কর্মকর্তারা গত 2 দিন ধরে ট্রাম্প প্রশাসনের দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করছেন। আলোচনার মূল উদ্দেশ্য যুদ্ধকে থামানো, উভয় পক্ষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের পুনর্গঠন পরিকল্পনার দিকে এগোনো। তবে বাস্তবতা কেমন? যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ঠিক কয়েকদিন পরেই রাশিয়া আবারও ইউক্রেনের শক্তি অবকাঠামোতে হামলা চালালো। সাবস্টেশন, উৎপাদন কেন্দ্রগুলো ধ্বংস হলো, এমনকি জাপোরোজিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি পাওয়ার লাইনও বিচ্ছিন্ন করা হলো। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে একদিনে রাশিয়া 653টি শাহেদ ধরনের আক্রমণকারী ড্রোন, 36টি ক্রুজ মিসাইল এবং 17টি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। 29টি স্থানে মোট 60টি আঘাত নথিভুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের পক্ষ একমত, যুদ্ধ শেষ করতে হলে যুদ্ধবিরতি ও উত্তেজনা কমিয়ে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেওয়া আবশ্যক, আর তাতে রাশিয়াকেই নিতে হবে মুখ্য ভূমিকা। আপনি কি জানেন যুদ্ধের ফ্রন্ট লাইন কি? চলুন তাহলে আজকে জেনে নেই যুদ্ধের সব থেকে বেশি ব্যবহার হওয়া ফ্রন্ট লাইন আসলে কি। ফ্রন্ট লাইন যুদ্ধের সবচেয়ে স্পষ্ট আর সবচেয়ে বিতর্কিত রেখা। সামরিক পরিভাষায় একটি ফ্রন্ট লাইন হলো একটি সশস্ত্র বাহিনীর কর্মী এবং সরঞ্জামের সংঘর্ষের এলাকার সবচেয়ে কাছের অবস্থান, যা সাধারণত স্থল বাহিনীকে বোঝায়। যখন বিরোধী পক্ষের মধ্যে একটি ফ্রন্ট তৈরি হয়, তখন ফ্রন্ট লাইন হলো সেই এলাকা যেখানে প্রতিটি পক্ষের বাহিনী সংঘর্ষে লিপ্ত হয়। একটা সময় যুদ্ধের ময়দান মানে ছিল ধোঁয়া, বিশৃঙ্খলা আর গুজব বিস্ফোরণ, কিন্তু আজ এক ক্লিকেই দেখা যায় কোন শহর কার দখলে। রাশিয়া যখন 2022-এ পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করলো, তখনই এক নতুন যুদ্ধের সূচনা হয়েছিল, ডেটা বনাম প্রচারের যুদ্ধ। তবে সাম্প্রতিক সময়ে ডিপ স্টেট মানচিত্র এখন বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য উৎস। তারা স্যাটেলাইট ভিডিও আর সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘেঁটে রোজ রোজ আঁকছে যুদ্ধের নতুন মানচিত্র। ডিপ স্টেট এখন সত্য যাচাইয়ের এক মাপকাঠি। দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের বরাতে জানা যায় তাদের তথ্য আসে শুধু ভিডিও বা টুইট থেকে নয়, বরং ইউক্রেনের ফ্রন্ট লাইনের ভেতরকার সৈন্যদের থেকেও। তবু তাদের কাজটা সহজ নয়, কারণ আজকের ফ্রন্ট লাইন আর এক টানা রেখা নয়, এটা একটা ধোঁয়াশা ছিদ্র ভরা জাল। 2025-এর ইউক্রেন মানচিত্রে একটাই শব্দ বেশি শোনা যায়, গ্রে জোন। এটা সেই জায়গা যেখানে দুই দিকের সৈন্যই আছে, কেউ পুরোপুরি দখল নিতে পারেনি। ড্রোনের যুগে বড় আক্রমণ নয়, রাশিয়া এখন এগোয় ছোট ছোট দল নিয়ে 2-3 জন সৈন্য ছায়ার মতো সরে গিয়ে ইউক্রেনের ভেতরে ঢোকে আর বিশৃঙ্খলা ছড়িয়ে দেয়। ফলাফল মানচিত্রে দেখা যায় এক অসম জ্যাগড লাইন, যুদ্ধের অনিশ্চয়তার প্রতিচ্ছবি। কিন্তু এই লড়াই শুধু মাটিতে নয়, মানচিত্রেও। রাশিয়া পতাকা তোলে ধ্বংসস্তূপে, আর ইউক্রেন পাল্টা জানায় আমরা এখনো আছি। দুই পক্ষেরই লক্ষ্য এক মন জয় করা। আজ ইউক্রেনের ফ্রন্ট লাইন শুধু যুদ্ধের মানচিত্র নয়, এটা সত্য আর প্রোপাগান্ডার মাঝের সীমারেখা, যেখানে প্রতিটি পিক্সেল, প্রতিটি আপডেট হতে পারে জীবন মৃত্যুর পার্থক্য। আর প্রশ্নটা এখনো থেকে যায়, ফ্রন্ট লাইন কোথায়? নাকি সবাই এক বিশাল গ্রে জোনে দাঁড়িয়ে আছে?